ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভিড়, লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ। বলতেছে 14 তারিখ পর্যন্ত টিকিট আছে, এখন লাইনে দাঁড়ানো আছে। সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়েছে, এই পর্যন্ত কোনো টিকিট পাইনি। কাউন্টার মাস্টার এই মাত্র আসলে। ই টিকিটিং চালু হলেও সুফল পাচ্ছেন না রেলের যাত্রীরা। এটার কোটাটা যদি আর একটু বেশি থাকতো তাহলে মনে হয় আরো ভালো হইতো। সিটের অ্যামাউন্টটা অনলাইনে একদমই কম থাকে। অনলাইনে টিকিট কাটবো, আমার অতিরিক্ত 80 থেকে 100 টাকা আমার অনলাইনে ভ্যাট দিতে হবে কেন? অনলাইনের এই সুবিধাটা হলে হচ্ছে বেসিক্যালি আমাদের লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা করতে হয় ওটা থেকে অনেকটা মুক্তি পেতে পারতাম। প্রক্রিয়া সহজ করার আশ্বাস মন্ত্রী। ঈদের পরে এক্সপার্টরা বসে যাত্রীদেরকে অনলাইনে ব্যবহারে আরো বেশি করে সেবা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা। মালিকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দাভাব কাটেনি। 20 রোজার মধ্যে পরিশোধের নির্দেশ। ময়মনসিংহের নান্দাইলে বাবা ও 3 ছেলেকে কুপিয়ে হত্যা, পারিবারিক কলহের জের বলছে পুলিশ। অভিযুক্ত একজনের লাশ উদ্ধার। দায়িত্বজ্ঞানহীন সমালোচনার কারণে ক্ষতিগ্রস্ত হয় বিচার ব্যবস্থা, বললেন প্রধান বিচারপতি। সাধারণ মানুষের আস্থা বাড়াতে সংস্কারের তাগিদ অর্থমন্ত্রী। কোকেন কেলেঙ্কারির ঘটনায় ব্রিটেন ও ভারতে অবস্থানরত 2 ব্যবসায়ী জড়িত, জিজ্ঞাসাবাদে আটককৃতদের তথ্য। অভিযুক্তদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচের টিকিট প্রত্যাশীদের লাইনে পুলিশের লাঠিপেটা, জনপ্রতি 100 টাকা চাঁদাবাজির অভিযোগ। ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকিট বিক্রি। ভোর থেকেই রাজধানীতে বিভিন্ন কাউন্টারে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। তবে তাদের অনেকের অভিযোগ, লাইন না মেনে কাউন্টারের ভেতর থেকে অবৈধভাবে টিকিট বিক্রি হচ্ছে। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। তবে বাস কাউন্টার থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে ঈদের আগাম টিকিট বিক্রি করা হবে। এদিকে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট 10 জুলাই বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। বলতেছে 14 তারিখ পর্যন্ত টিকিট আছে, এখন লাইনে দাঁড়ানো আছে। এখন 16 বা 17 ডেতে পাবো কিনা দেখি, আশায় আছে। সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়েছে, এই পর্যন্ত কোনো টিকিট পাইনি। কাউন্টার মাস্টার এই মাত্র আসলো এখানে। তো এখন আছি শুনতেছি যে 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোনো টিকিট নাই। 85% টিকিট নিয়ে গেছে। তো এখন ঘটনা হলো যে কিছু টিকিট আছে হয়তো পিছনে লাস্টের দিকে। 14 তারিখ নাইট, 15 তারিখ ডে, 15 তারিখ নাইট, 16 তারিখ ডে, 16 তারিখ নাইট এবং 17 তারিখ ডে, এটাতে কোনো সিট নাই। এদিকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে চট্টগ্রাম থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 64টি রুটে বাসের আগাম টিকিট। টিকিটের জন্য ভোরেই লাইনে দাঁড়ান ঘরমুখ মানুষ। আর সকাল 9টা থেকে নগরের বিআরটিসি, পাহাড়তলী, একে খান, অলঙ্কার মোড়ের কাউন্টার থেকে একযোগে আগাম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কর্তৃপক্ষ। তবে বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই হতাশ হয়ে বাড়ি ফেরেন। এদিকে 14, 15, 16 জুলাই ছাড়া অন্য দিনের কিছু টিকিট থাকলেও তার দাম দ্বিগুণ রাখা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। আজকে আমি ফার্স্ট সিরিয়ালে দাঁড়িয়েছি, আসার পরে কয়েকটা টিকিট বিক্রি হতে বলতেছে 15-16 তারিখের টিকিট নাই। গত 2 দিন 3 দিন আমি ঘুরতেছি, টিকিট দেয় না, বলেছে এখনো টিকিট দেওয়া শুরু হয় নাই। আর আজকে আসে বলছে সকাল থেকে টিকিট শেষ। ভাড়া আগের চেয়ে অনেক বেশি নিচ্ছে। আগে ভাড়া ছিল 550 টাকা, এখানে নিচ্ছে 800 টাকা, 900 টাকা। আমাদেরকে বললো যে 9 তারিখের ভাড়া হলো 1200 টাকা। 14, 15, 16 আপাতত এই তিন ডেটে টিকিট শেষ। আর 12, 13, 17 এই পর্যন্ত আছে, এগুলিতে আছে, কিছু কিছু আছে। ঈদ মৌসুমে সোনার হরিণ একটি টিকিটের জন্য রেল স্টেশন আর বাস কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষার পরেও সবার ভাগ্যে জোটে না কাঙ্ক্ষিত টিকিট।
তবে যাত্রী দুর্ভোগ কমাতে ৩ বছর আগে বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং ব্যবস্থা চালু করলেও এর সুফল পাচ্ছেন না যাত্রীরা। অন্যদিকে সড়ক পরিবহনের ক্ষেত্রে এখনো ই টিকিটিং চালু হয়নি। অবশ্য বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে বাসের টিকিট বিক্রি করায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে যাত্রীদের। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। ঈদে ঘরমুখ মানুষের কাছে বাস ট্রেনের টিকিট প্রতি বছরই হয়ে ওঠে সোনার হরিণ। কমলাপুর রেল স্টেশনে টিকিটের জন্য রাত জেগে অপেক্ষা করার এই চিত্র কারো কাছেই অপরিচিত নয়। টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ কমাতে 2012 সালে কর্তৃপক্ষ ই টিকিটিং ব্যবস্থা চালু করলেও তাতে সন্তুষ্ট নন যাত্রীরা। ই টিকিটিং ব্যবস্থা আরো সহজ করার দাবি তাদের। অনলাইনে ঈদের টিকিট সম্পর্কে আমি যেটুকু দেখছি যে আপনি যদি প্রিভিয়াসলি কাটার চেষ্টা করেন আসলে ওইভাবে অ্যাভেলেবেল থাকে না। তো আমি অনলাইনে টিকিট কাটবো, আমার অতিরিক্ত 80 থেকে 100 টাকা আমার অনলাইনে ভ্যাট দিতে হবে কেন? ইজন্ট ইট? সো এখানে এই জিনিসটা আমাদেরকে টেক কেয়ার করা উচিত। এটার কোটাটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে মনে হয় আরো ভালো হতো। মানে সিটের অ্যামাউন্টটা অনলাইনে একদমই কম থাকে। অনলাইনের এই সুবিধাটা হলে হচ্ছে বেসিক্যালি আমাদের লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা করতে হয় ওটা থেকে অনেকটা মুক্তি পেতে পারতাম। রেলমন্ত্রী জানালেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামীতে ই টিকিটিং ব্যবস্থা আরো সহজ করা হবে, আর এতে করে কমে আসবে কালোবাজারের সংখ্যাও। আরো বেশি করে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য অনলাইনে আরো টিকিট বেশি করা, সহজ পদ্ধতি করা, এটা আমাদের বিবেচনা আছে। ঈদের পরে এক্সপার্টরা বসে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে যাত্রীদেরকে অনলাইনে ব্যাপারে আরো বেশি করে সেবা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। রেলের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও টিকিট পেতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন আর মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাস টিকিট বিক্রি করছে। অনলাইনের ক্ষেত্রে এখনো মানুষের একটু দ্বিধা আছে। এখানে ভরসা 100% করতে পারবে, বিকজ প্রত্যেকটা অপারেটরদের সাথে যাদের টিকিট আমরা বিক্রি করছি ওদের সাথে আমাদের পুরো লিগ্যাল এগ্রিমেন্ট আছে। টিকিটটা যে অনার হবে না এরকম ইনসিডেন্স কোনোদিন হয়নি আমাদের। 1 বছরে হয়নি আর এখনো হবে না, বিকজ এদের সাথে আমরা কাজ করে আসছি এতদিন ধরে। ঘরমুখ মানুষের ই টিকিটিং ব্যবস্থার সুফল দিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই বিল্লাল ও তার 3 ছেলেকে বড় ভাই লাল মিয়া এবং তার 2 ছেলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে গত রাত 11:30টার দিকে এর ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত জামালের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে সকালে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া খোকন মিয়া নামে আরও একজনকে আটক করা হয়েছে। ময়মনসিংহ থেকে সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। টাকা ধার দেয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসাটি গ্রামের বিল্লাল হোসেন ও তার ভাই লাল মিয়ার পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে রাত 11:30টার দিকে লাল মিয়া ও তার 2 ছেলে বিল্লাল হোসেনের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে এবং স্ত্রী সহ 3 ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে বিল্লাল ও তার 3 ছেলে নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী বানেসা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদ দৌড় মারিয়া প্রায় 10-15 সামনে গেছে গা। কিরে ফরিদ দৌড় মারছে কি দিছে মারিয়ালছে। রাস্তার উপরে 2টা ছেলে মৃত অবস্থায় আমি পাইছি। এরপরে ঘরের ভিতরে যাই দেখি আরো 2 জন, তারা বাপ পুত 2 জন একবারে মৃত অবস্থা। পাবেল আর হলো হিমেল আমাদের ক্লাসমেট, এখন আদি নাই, তারা মারা গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা। আসামি মোটামুটি আইডেন্টিফাইড হয়েছে যে কারা ঘটনা ঘটিয়েছে। আমাদের এখন অভিযান চলতেছে বিভিন্ন জায়গায়। আমরা আশা করি অল্প সময়ের ভিতরেই যারা এই ন্যাক্কারজনক এবং নৃশংস ঘটনা ঘটিয়েছে আমরা আইনের আওতায় এনে তাদেরকে বিচারে সোপর্দ করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। প্রথম ছেলের লাশটা ফরিদ, এরপরে তার বাবা এবং মধ্যম ছেলে, এরপরে হইলো ছোট ছেলে আরেক জায়গায়। 4 জায়গায় তাদেরকে নির্মমভাবে হত্যা করছে কুপায়। রাতেই নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পুরান ঢাকার আগা সাদেক রোড ও কেরানীগঞ্জ থেকে 7 অপহরণকারীকে আটক ও অপহৃত স্কুল ছাত্র ইমরানকে উদ্ধার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত 2রা জুলাই পুরান ঢাকার বেচারাম দেউরি থেকে তাকে অপহরণ করা হয়। র্যাব জানায় ঘটনার দিন ফুল গাছের চারা লাগানোর জন্য মাটি দেওয়ার কথা বলে কিশোর ইমরানকে আগা সাদেক রোডের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায় অপহরণকারীরা। পরে সেই ভবনের 8 তলার লিফট রুমের মেশিন ঘরে তাকে আটকে রাখে। পরে ইমরানের বাবার কাছে দাবি করে 3 কোটি টাকা মুক্তিপণ। ইমরানের বাবা ঘটনাটি র্যাবকে জানালে তৎপর হয় তারা। অভিযানের এক পর্যায়ে
কেরানীগঞ্জ থেকে একজন এবং পরে পুরান ঢাকা থেকে অন্য অপহরণকারীদের আটক ও অপহৃত ইমরানকে উদ্ধার করা হয়। কমপক্ষে 1 কোটি টাকার আলটিমেটাম দেয় না, 1 কোটি টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলা হবে। অভিযানের অংশ হিসাবে টাকা দেওয়ার কথা বলে তাকে জিঞ্জিরা ঘাট এলাকা থেকে অন্যতম পরিকল্পনাকারী রনিকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আগাথা থেকে রোডের ওই বাড়ি থেকে 3জন গ্রেপ্তার করি এবং ভিকটিম রনিকে উদ্ধার করতে সক্ষম হই। টর্চ দিয়ে আমার মুখে মেরে ছবিটা তুলছে, বলছে যে আমরা তো জেলে যাবই, জেল থেকে আমরা বের হব, তারপরে আমরা আবার তোমাকে শুট করার চেষ্টা করব, তোমরা যদি আবার গাড়ি থেকে যাও তাহলে আমরা রাস্তায় আবার তোমাকে শুট করব। দুপুরের সময় আরো থাকছে। সিরাজগঞ্জের নলকা থেকে চান্দাইকোনা পর্যন্ত ঢাকা বগুড়া মহাসড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রীরা। ঈদের আগে সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। ক্ষমতার ভারসাম্যের জন্যই মাস্টার হোসেন মামলা রিভিউ হওয়া দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের বিচার ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে তথ্য প্রযুক্তির ব্যবহার ভূমিকা রাখবে। এছাড়া বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদও দেন তিনি। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, অপ্রাসঙ্গিক এবং দায়িত্বজ্ঞানহীন সমালোচনার কারণে বিচার ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়। এ সময় তিনি বলেন, একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। বিচার প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির সুবিধা পেতে হলে প্রথাগত আইনে সংস্কার জরুরি বলেও জানান প্রধান বিচারপতি। এ সময় আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় আইসিটির ব্যবহার মামলা জট কমাতে সাহায্য করবে। একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি ক্ষেত্রেই আইনের যথাযথ প্রয়োগ জরুরি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেরও নিরপেক্ষ সমালোচনার প্রয়োজন রয়েছে, কিন্তু অপ্রাসঙ্গিক ও দায়িত্বজ্ঞানহীন সমালোচনার কারণে বিচার ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হয়। তাই এ ব্যাপারে সবার সচেতন থাকা উচিত। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে, সমাজ সেসব প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য দেখতে চায়। আর আমি মনে করি আমাদের বিচার ব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন। এজন্য মাজদার হোসেন মামলার রিভিউ হওয়া প্রয়োজন। প্রযুক্তি যেমন মানুষের সেবায় কাজ করে, তেমনি বিচার বিভাগও মানুষের অধিকার রক্ষায় কাজ করে। তাই বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সব প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিকে জনকল্যাণমুখী হতে নিশ্চিত করতে হবে। মজুরি বাড়ানোর দাবি মেনে নেওয়ার আশ্বাসে 2 দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাট গুদাম শ্রমিকরা। দুপুরে আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স কার্যালয়ে ঘাট গুদাম ঠিকাদার ও লাইটার জাহাজ ঠিকাদার সমিতির বৈঠকের পর ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। সংকট নিরসনে চট্টগ্রাম চেম্বার সভাপতি 2 পক্ষকে বাড়তি মজুরি কার্যকর করার জন্য চিঠি ইস্যু করেন। এর আগে মজুরি বাড়ানো সহ 9 দফার দাবি আদায়ে গত বৃহস্পতিবার থেকে কর্ণফুলী নদীর 9টি ঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এতে সার, গম, ডাল সহ 15টি পণ্যবাহী লাইটারের জাহাজ পণ্য খালাস বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন আমদানিকারকরা। লন্ডনে অবস্থানরত বকুল মিয়া নামে এক ব্যবসায়ী কোকেনের বিশাল চালান চট্টগ্রাম বন্দরে এনেছে। আর এসব কোকেন এখানে খালাস করে পুনরায় ইউরোপে পাঠাতে টাকা বিনিয়োগ করেছিল তার ব্যবসায়িক পার্টনার ভারতে অবস্থানরত রাজু। খালাস এবং পুনরায় পাচারে সরাসরি সম্পৃক্ত ছিলেন বকুলের আত্মীয় মোস্তফা কামাল ও আতিকুর রহমান। গ্রেফতারকৃত 4 জনকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশও তথ্য নিশ্চিত হয়ে এখন বিদেশে অবস্থানরত 2 জনকে গ্রেফতারের জন্য ইন্টারপোল ও স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চাইতে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান আটকের পর থেকে এখন পর্যন্ত তদন্তকারী সংস্থা খালাস প্রক্রিয়া নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে খালাস প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত 4 জনকে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বলিভিয়া থেকে সিঙ্গাপুর হয়ে কোকেনবাহী কন্টেনারটি চট্টগ্রাম বন্দরে আসার পর 31 মে থেকে শুরু হয় খালাস প্রক্রিয়া। মোস্তফা কামালের এক আত্মীয় থাকে লন্ডন প্রবাসী, সে বেসিক্যালি এটার সাথে জড়িত এবং তাদের এক বন্ধু আছে যে ইন্ডিয়ায় থাকে, সেই মালটা খালাসের জন্য কিছু অর্থ প্রদান করেছিল বলে আমরা আপাতত কিছু তথ্য পেয়েছি।
গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, বিদেশে থাকা দুমূল হোতা বকুল মিয়া ও রাজুকে আটকের জন্য ইন্টারপোল এবং স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চাইবে নগর গোয়েন্দা পুলিশ। ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আর দেশের বাইরে যারা আছে তাদেরকে প্রয়োজনে আমরা বিদেশি যে কোনো সংস্থা, যেটা আমরা মনে করি যে যদি সেটা হয় ইন্টারপোল, যদি সেটা হয় স্কটল্যান্ড ইয়ার্ড, তাদের হয়তো আমরা সাহায্য বা সহযোগিতা নেব। সূর্যমুখী তেলের চালানটি গত মে মাসে চট্টগ্রাম বন্দরে আসে। কোন রকম ঘোষণা ছাড়া আমদানিকৃত এই পণ্য ছাড় করার সময় গত 8 জন কোকেন থাকার অভিযোগে আটকে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় উন্নত পরীক্ষার পর সূর্যমুখী তেলের মধ্যে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। এই ব্যাপারে চট্টগ্রামের বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেও দুর্দিন পার করতে পারেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্প। এ অবস্থায় মালিকদের দাবি, অর্ডার কমে যাওয়ায় অনেক কারখানার গোডাউনে স্তূপ হয়ে পড়ে আছে উৎপাদিত পণ্য। অব্যাহত লোকসানের পর আসন্ন ঈদে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত তারা। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিকরা। অবশ্য 20 রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানিয়েছে বিকেএমইএ। শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে দেশের পোশাক শিল্প খাত। বছরের শুরুতেই টানা 93 দিনের হরতাল অবরোধে পোশাক কারখানাগুলোর অর্ডার কমে আসে আশঙ্কাজনক হারে। ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও মন্দাভাব কাটেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্পে। চাহিদা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় অনেক কারখানার গোডাউনে এখনো পড়ে আছে উৎপাদিত পণ্য। এছাড়া অব্যাহত লোকসানের মুখে ছোট ও মাঝারি কারখানার উৎপাদন একেবারেই কমে গেছে। এই অবস্থায় আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত গার্মেন্টস মালিকরা। ঈদের বোনাসটা দিতে গেলে, ঈদের বেতনটা দিতে গেলে তাদের 2-3 মাসের একটা খরচের মতো 1 মাসেই পড়ে যায়। সেই জন্য হয়তো কিছুটা মালিকরা চিন্তিত। প্রতি বছরই ঈদের আগে কাজের খুব চাপ থাকে বা একটা কাজের ফ্লো থাকে। এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা ওরকম ভাবে কাজ পাইনি। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিক নেতারা। আর আগে ভাগেই বেতন বোনাস পরিশোধের দাবি শ্রমিকদের। আমরা বাপ মার সাথে ঈদ যে সুন্দরভাবে ঈদ কেনাকাটা করতে পারি, গাড়ি মালিক যদি দেরি করে দেয়, রাস্তায় যদি আমরা জাম থাকে, আমরা ঈদ করতে পারি না। আমরা যাতে কিছু খাবার কিনে খেতে পারি, ভালো একটা ড্রেস কিনে পরতে পারি, যাতে সবার সাথে আনন্দ করতে পারি। 20 রমজানের মধ্যে তাকে বোনাসটা দিয়ে দিল, অন্তপক্ষে শ্রমিক তার সামান্য কেনাকাটা তার পূর্ব করে সেরে ফেলতে পারে। বোনাসের নামে 50 টাকা, 500 টাকা, 100 টাকা যাতে না হয়, আইন অনুযায়ী পাওনাটি বোনাস হয়, সেটি যেন শ্রমিকরা পায়। অবশ্য 20 রোজার আগেই শ্রমিকদের প্রাপ্য বেতন ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেন নিট গার্মেন্টস মালিকদের সংগঠক বিকেএমই এর সভাপতি। আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ আসে নাই যে আমাদের কোনো সদস্য তার বেতন দিতে পারবে না। বেতন বাধ্যতামূলক, যেটা আমরা অ্যাসোসিয়েশন থেকে বলে দিচ্ছি, যে কোনো উপায়ে বেতন দিতে হবে, ব্যবসা হোক আর না হোক। জেলায় ছোট বড় মিলিয়ে 800 গার্মেন্টসে প্রায় 10 লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে শুধুমাত্র বিসিক শিল্পনগরীর 400 নিট গার্মেন্টস বছরে আয় করছে প্রায় 2,500 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গত কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে চান্দাইকোনা পর্যন্ত যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, এমনকি যানবাহন বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এদিকে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খানাখন্দক আর গর্তের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে ধীরে ধীরে চলছে যানবাহন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ এ মহাসড়কটির দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। তার উপর গত কয়েকদিনের ভারী বর্ষণে মহাসড়কের নলকা থেকে চান্দাইকোনা পর্যন্ত 21 কিলোমিটারের মধ্যে নলকা ব্রিজ, হাটিকুমরুল, গোলচত্বর ও ঘুরকা সহ বেশ কয়েকটি স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দক। এতে একদিকে যেমন যানবাহনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি ধীরে ধীরে চলাচল করায় সৃষ্টি হচ্ছে যানজট। এখানে ভাঙা ওখানে ভাঙা গর্ত হয়ে গেছে, সে গর্তগুলোর ভিতরে টাকা পড়লে পাতি ভাঙে, যানজট হচ্ছে, রোড ভাঙা, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে না, গাড়ি ঘোড়া একসঙ্গে ভয় আছে। যাত্রীদের অভিযোগ, গন্তব্যস্থলে পৌঁছাতে সময় বেশি লাগার পাশাপাশি সংস্কারের নামে সড়ক ও জনপথ বিভাগ খানাখন্দকে যে বালু ফেলে তা দীর্ঘস্থায়ী নয়। 20 মিনিটের রাস্তা সকালবেলা আসার সময় 1.5 ঘন্টা 1 ঘন্টা বসে আসছিলাম মনে করি। কিছুই করে না, নিচে 2-4টা ইটে দিয়ে যায়, কয়েকদিন পর সারে আবার উঠে যায়, মানে
জাম লেগে যায়, এই রাস্তাটা হারার খুব বিশেষ প্রয়োজন। এদিকে হাইওয়ে পুলিশও বলছে বেশ কয়েকটি স্থান খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় ঈদের আগেই দ্রুত মহাসড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গোল চত্বর তো মারাত্মক অবস্থা, খুবই হুমকির মধ্যে, যে কোনো মুহূর্তে গাড়ি পড়ে যেতে পারে এবং গোল চত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত জায়গায় জায়গায় খানাগন্ধের সৃষ্টি হয়েছে। ঈদের পূর্বে মানুষজনের যাতে জনভোগান্তি কম হয়, নলকা ব্রিজের এক্সপানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, টেম্পোরারি ভাবে আমি রিপেয়ার করতেছি। পাশাপাশি ইন্টারসেকশনে কাজ হচ্ছে এবং ওখানে কনজেশন যাতে না হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তাটাকে হেরিংবন করে ওয়াইডেনিং করে দিচ্ছি আমরা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এই মহাসড়কটি রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের একমাত্র যোগাযোগের পথ। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে প্রায় 24টি জেলার যানবাহন চলাচল করে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। হাতে লেখা পুরনো বাংলাদেশি পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের শেষ সময় চলতি বছরের 24 নভেম্বর। এরপর মেশিন রিডেবল পাসপোর্টে ভ্রমণ বাধ্যতামূলক। তাই ব্রিটেনে বাংলাদেশি প্রবাসীদের কাছে এই পাসপোর্ট দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। আর প্রবাসীরা আশা করছেন এতে ভ্রমণের সময় বিড়ম্বনা কমবে তাদের। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি শোয়েব কবির। ব্রিটেন প্রবাসী মোট কতজনের মেশিন রিডেবল পাসপোর্ট প্রয়োজন তার সঠিক তথ্য নেই লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। তবে তাদের ধারণা এই সংখ্যা আনুমানিক 1 লাখ। প্রবাসীদের হাতে এই পাসপোর্ট পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে হাই কমিশন। 2011 সালের সেপ্টেম্বরে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত প্রায় 30,000-এর মতো প্রবাসীকে এই আধুনিক পাসপোর্ট প্রদান করা হয়। এটা প্রথমে ছোট পরিসরে শুরু হয়েছে। প্রথমে একটা মেশিন আসছে, ওয়ার্ক স্টেশন, এবং 3টা স্টেশন দিয়ে আমরা দীর্ঘ সময় কাজ করছিলাম এবং এটা দিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 30,000 এমআরপি প্রসেস করতে সক্ষম হয়েছি। প্রবাসীদের অভিমত, হাতে লেখা পাসপোর্টের কারণে বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণের সময় তাদের যে বিড়ম্বনার শিকার হতে হয় তা কমে আসবে। আমি যখন বাংলাদেশ থেকে লন্ডনে আসলাম তখন দুবাইতে আমার পাসপোর্ট নিয়ে অনেক ধরনের সার্চ করছে। যদি তখন ডিজিটাল পদ্ধতি থাকতো তাহলে কিন্তু এই সার্চটা কম হতো। আগের পুরনো পাসপোর্টে যেমন বিমানবন্দরে হয়রানি হইতো, এখন এমআরপি হওয়ার পরে এখন ওই ধরনের সমস্যা হচ্ছে না। সময়সীমার মধ্যে ব্রিটেনের সব বাংলাদেশি প্রবাসীদের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়কে 2টি প্রস্তাবনা পাঠিয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। অন্যান্য কোম্পানি যেমন মালয়েশিয়াতে, সৌদি আরবে কাজ করছে, এরকম আউটসোর্সিং এর মাধ্যমে একটা প্রস্তাব দিয়েছি যাতে আগামী 5 মাসের ভিতরে তারা এই টার্গেটটা ফিল আপ করতে পারে। আর একটা চিন্তা ভাবনা আছে যে বাংলাদেশ থেকে যারা স্কিল বা এই লাইনে যারা অভিজ্ঞ আছে তাদের একটা টিম আসবে, একটা ক্রাশ প্রোগ্রামের আন্ডারে এই টার্গেটটা ফিল করার চেষ্টা করবে। লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে সাময়িকভাবে অফিস স্থাপন করে আউটসোর্সিং এর মাধ্যমে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বলে মনে করেন হাই কমিশনের এই কর্মকর্তা। 2015 সালের 24 নভেম্বরের পরে কোনো ব্যক্তি মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবে না। আর তাই সরকারের পাশাপাশি ব্রিটিশ প্রবাসীরা বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। মেশিন রিডেবল এই পাসপোর্টটি পেতে প্রতিদিনই আবেদন করছেন শত শত বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্বের উন্নয়ন সহযোগী সংগঠনগুলো দেশের আর্থিক উন্নয়নে কাজ করে, কিন্তু সরকারের সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে বিনিয়োগ করা অর্থ তারা সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। কোন দেশের কোন ব্যবস্থা, সেখানকার সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক আবহাওয়াটা কেমন ছিল, সেখানে সুশাসন অভাব ছিল কিনা, বা কোন কারণে প্রজেক্ট ফেল করছে অথবা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, বা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হার্ডলসগুলো কি কি, অবস্ট্রাকশনগুলো কি কি, এগুলো তারা জানতে চায়। প্রতিষ্ঠান আলাদা হতে পারে, সেটা জাইকা, ইউএনডিপি, নানা প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নন গভর্নেন্স। এখানে জবাবদিহিতা থাকে না, সুশাসন থাকে না, সেজন্য তারা টাকা তুলে নেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাইদ আলী শাহ গিলানিকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল গিলানির সঙ্গে বেশ কয়েকজন হুরিয়াত নেতাকেও আটক করা হয়েছে। গতকাল কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল তেহরিক ই হুরিয়াত প্রধান সাইদ আলীর, কিন্তু সমাবেশে যোগ দেওয়ার আগেই তাকে আটক করা হয়। এদিকে আটকের ঘটনায় বিক্ষোভ করে তার সমর্থকরা। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। গত 15 এপ্রিল থেকে গৃহবন্দী ছিলেন এই হুরিয়াত নেতা।
এদিকে আগ্নেয়াস্ত্র ও সামরিক পোশাক পরে ছবি তুলে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের খবর। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচের টিকিট প্রত্যাশীদের লাইনে লাঠি পেটা করেছে পুলিশ। এদিকে আগের মতো আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন তারা। দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ ঘিরেও টাইগার সমর্থকদের উন্মাদনা আকাশ ছোঁয়া। সকাল 10টায় বিক্রি শুরু হলেও টিকিটের জন্য গত রাতে লাইনে দাঁড়ান অনেকে। এ সময় অনেকে অভিযোগ করেন অর্থের বিনিময়ে লাইনে প্রবেশের সুযোগ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকাদের কাছ থেকে স্থানীয়দের 100 টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন অনেকে। এদিকে দর্শকদের চাপ সামলাতে হিমশিম খাওয়া পুলিশ সুশৃঙ্খলভাবে টিকিট দেওয়ার জন্য বাঁশের বেড়া দেওয়ার দাবি জানিয়েছে। ফাঁকা লাইন ছিল, ফাঁকা আমরা এখানে দাঁড়াইছি, বলতেছে যে চাঁদা দাও। চাঁদা কত? পার হেড 100 টাকা করে দিতে হবে। সেখানে কোনো সিস্টেম নেই, কিছু নেই। সিস্টেম হলে হয়তো পাওয়াটা সম্ভব ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালোভাবে ঠিকমতো কাজটা করতো, তাদের কাজটা করলে মানে সিরিয়ালটা ঠিকমতো থাকলে হয়তো এটা আর সমস্যা হতো না। তো আজকে একটু ভিড়টা অন্য সময় থেকে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। তো আমরা চেষ্টা করছি এটা খুব টেকনিক্যাল হ্যান্ডেল করার জন্য, খুব সাবধানে যারা আছে সবাইকে আমরা টিকিট দেওয়ার চেষ্টা করছি। যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা নেক্সট ম্যাচে আমরা বাসে বেড়া আমরা দিব। আগামী টিকিট বিক্রির আগে যদি এখানে মার্শাল ফেন্সের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা এখানে ডিউটিতে আসবো কিনা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অপেক্ষায় আমরা থাকবো। এদিকে সিরিজের প্রথম টি-20কে সামনে রেখে শেষবারের মতো অনুশীলন করেছেন মাশরাফি সাকিবরা। নেটে দীর্ঘ সময় অনুশীলন করেন টাইগাররা। এখন পর্যন্ত টি-20তে দুবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে দুবারই হেরেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা নিজেদের সর্বশেষ টি-20তে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। এবার প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের ধারায় থাকতে চায় স্বাগতিকরা। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্পিন নির্ভর উইকেট ও আক্রমণ ভাগ সাজাতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, যার জন্য বাংলাদেশ দলে নেওয়া হয়েছে 3 জন বিশেষজ্ঞ স্পিনার। আগেই আমি বুঝতে পারি যে 4 অথবা 6 হয়েছে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভিড়। লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ। চট্টগ্রামে কয়েক মিনিটে বিক্রি শেষ। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা। মালিকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দা ভাব কাটেনি। 20 রোজার মধ্যে পরিশোধের নির্দেশ। ময়মনসিংহের নান্দাইলে বাবা ও 3 ছেলেকে কুপিয়ে হত্যা। পারিবারিক কলহের জের, বলছে পুলিশ। অভিযুক্ত একজনের লাশ উদ্ধার। দায়িত্ব জ্ঞানহীন সমালোচনার কারণে ক্ষতিগ্রস্ত হয় বিচার ব্যবস্থা, বললেন প্রধান বিচারপতি। সাধারণ মানুষের আস্থা বাড়াতে সংস্কারের তাগিদ অর্থমন্ত্রী। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচের টিকিট প্রত্যাশীদের লাইনে পুলিশের লাঠি পেটা, জনপ্রতি 100 টাকা চাঁদাবাজির অভিযোগ। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.কে। সঙ্গে থাকুন সময়।